বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 8 এর তোমাদের একটু ন্যারেশনটা একটু বোঝায় দেব। পারলে যেহেতু তোমাদের নোটটা দেওয়া ছিল, নোটটা সামনে নাও, সবাই বুঝতে পারবা। আজকে হলো ন্যারেশন অথবা স্পিচ। দেখো, ন্যারেশন অবলিক স্পিচ যদি আমাদের সংজ্ঞা আসে না, আমাদের প্যাসিভ ন্যারেশন আসে, তবে যখন আমরা প্যাসিভ ন্যারেশন পারবো, আগে শুরু থেকে আমাদেরকে এগুলো শুরু করতে হয় যে ন্যারেশন অবলিক স্পিচ কাকে বলে। আমরা জানি বক্তা যাহা বলে তাহা স্পিচ বা ন্যারেশন। বক্তা যাহা বলে তাই স্পিচ বা ন্যারেশন। একজন শিক্ষক কিংবা একজন ছাত্র কিংবা একটা যে কোনো ব্যক্তি, সে যা কিছু বলুক না কেন, তাই হলো আমার স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। নাম্বার 1, ন্যারেশন দুই প্রকার, যথা নাম্বার 1 ডাইরেক্ট স্পিচ। ন্যারেশন বাই স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ নাম্বার 2 ইনডাইরেক্ট স্পিচ। দেখো, আমি যদি আবার শুরু থেকে বলি ন্যারেশন বাই স্পিচ কাকে বলে। ন্যারেশন বাই স্পিচ, বক্তা যাহা বলে তাহা স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন বাই স্পিচ দুই প্রকার, যথা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কাকে বলে? যদি একটা উদাহরণ আমি লিখে নিই, দেখো যে হি said I write a letter. I write a letter. বক্তা যাহা বলে অবিকল সে ভাষায় ব্যক্ত করাকে বলে ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ হি সেড আই রাইট এ লেটার, এখানে লিখলাম। এখানে ধরো তিনজন মানুষ আছো, যে রবিন আমাকে বলল যে স্যার আই রাইট এ লেটার। সুমন শুনে বলতেছে যে স্যার রবিন আপনাকে কি বলল, তখন আমি হুবহু বলতেছি যে রবিন সেড আই রাইট এ লেটার। রবিনের কথাটাই আমি হুবহু বলতেছি, এটাই হলো আমার ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তা যাহা বলে অবিকল সেই ভাষায় ব্যক্ত করাকে বলে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের আরো কিছু সহজ উপায় আছে। এখানে রিপোর্টিং ভার্বের পরে কমা থাকে। রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে কমা থাকবে, এবং বক্তার উক্তিটুকু বা বক্তার বক্তব্য অংশটুকু ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। এগুলো আমার চেনার উপায়। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা থাকে, রিপোর্টের স্পিচ সাবজেক্ট অন্যটা থাকতে পারে। আর ইনডাইরেক্ট স্পিচ বক্তা যাহা বলে অবিকল সে ভাষায় ব্যক্ত না করে বর্ণনাকারী ভাষা প্রকাশ করাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। যেমন আমি যদি ইনডাইরেক্ট স্পিচ করি এটাই, যে হি সেড, কমার পরিবর্তে এখানে দ্যাট, আই আছে ফার্স্ট পারসন সাবজেক্ট এর পর হি, রাইট আছে হয়ে যাবে রোট, হি রোট এ লেটার। দেখো, ইনডাইরেক্ট স্পিচের সংজ্ঞাটা কি বললাম, যে বক্তা যাহা বলে অবিকল সেই ভাষায় ব্যক্ত না করে বর্ণনাকারী ভাষায় প্রকাশ করাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। যেমন হি সেড দ্যাট হি রোট এ লেটার, সে বলল যে সে কাজটা করেছিল। এখানে কি তার কথাটা হুবহু বলছে? না, এখানে হুবহু বলে না, এখানে বর্ণনাকারী ভাষায় প্রকাশ করছে। এটাই হলো আমার ইনডাইরেক্ট স্পিচ। এখানে দেখো রিপোর্টিং ভার্বের কমা থাকবে না, এখানে থাকতে পারে দ্যাট অথবা ইফ অথবা টু, এগুলো থাকবে, এবং পার্সনটাও চেঞ্জ হয়ে যাবে, টেন চেঞ্জ হয়ে যাবে।
সেই জন্য যদি সংজ্ঞাটা আবারও বলি, বক্তা যাহা বলে তাহা স্পিচ বা ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বক্তা যাহা বলে অবিকল সেই ভাষায় ব্যক্ত করাকে বলে ডাইরেক্ট স্পিচ। যেমন হি সেড আই রাইট এ লেটার। আরো চেনা সহজ উপায় হলো রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরে কমা থাকবে, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কমা থাকবে, বক্তার উক্তিটুকু ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে। ইনডাইরেক্ট স্পিচ বক্তা যাহা বলে অবিকল সেই ভাষায় ব্যক্ত না করে বর্ণনাকারী ভাষা প্রকাশ করাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে তোমার এখানে রিপোর্টিং ভার্ব কমা থাকবে না, রিপোর্টিং ভার্বের পরে তোমার এখানে কি থাকবে, দ্যাট অথবা টু অথবা ইফ এগুলো থাকবে এবং টেন্সটাও চেঞ্জ হয়ে যায়। এখন দেখো, আমাকে যে কোনো জিনিস, একটা বাড়ি যখন আমরা নির্মাণ করি, 5 তলা থাকুক 10 তলা থাকুক, নিচে আগে ফাউন্ডেশন করে নিতে হয়। ফাউন্ডেশন যত মজবুত হবে তত আমার বাড়িটা পাকাপোক্ত থাকবে। তেমনি আমাকে ন্যারেশন নিয়মের আগে কিছু কিছু আমাকে পরিচয় জানতে হবে। যদি আমি এখানে দেখা একটা উদাহরণ লিখি যে হি said to me I have finished the work. দেখো, আমি উদাহরণটা লিখে নেওয়ার উদ্দেশ্য হলো, দেখো বক্তার উক্তিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে বক্তার উক্তি কোনটা, বক্তা যে কথাগুলো বলছে সেটাই হলো আমার বক্তার উক্তি। এই বক্তার উক্তিকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ। দেখো এই অংশটুকু হলো বক্তার উক্তি। আমি দেখো এই রিপোর্টেড স্পিচের আরো সহজ উপায় আছে কিভাবে চিনবো। রিপোর্টেড স্পিচ কি দ্বারা আটকানো থাকে, ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। আমরা লক্ষ্য রাখবো ইনভার্টেড কমা দ্বারা এই ইনভার্টেড কমা দ্বারা যে আটকানো অংশটুকু হলো সেই অংশটুকুই হলো রিপোর্টেড স্পিচ বা সেই অংশটুকুই হলো আমার বক্তার উক্তি। তাহলে আমরা কি বলবো, বক্তার উক্তিকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যেটা সবচেয়ে সহজ উপায় কি, ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে। তাহলে রিপোর্টেড স্পিচ কাকে বলে, সহজে আমরা বলতে পারি ইনভার্টেড কমা দ্বারা আটকানো অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা উক্তি। এই রিপোর্টেড স্পিচের বাইরে একটা ভার্ব থাকবে, এই ভার্বটাকে কি বলা হয়, এই রিপোর্টেড স্পিচের বাইরের ভার্বকে বলে রিপোর্টিং ভার্ব। ইনি হলো পুরো ন্যারেশনকে দিক নির্দেশনা দেবে কোন দিকে যাবেন। তাহলে রিপোর্টেড স্পিচের বাইরে ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের আগের অংশ, আগে একটা অংশ থাকবে, এই অংশটাকে কি বলা হয়, দেখো রিপোর্টিং ভার্বের আগের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট এবং পরে একটা অংশ থাকবে, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট। তাহলে দেখো একটু আবারও পরিচিত হয়ে নেই যে বক্তার উক্তিকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ চেনার সবচেয়ে সহজ উপায় কি, ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে। তাহলে ইনভার্টেড কমা দ্বারা আটকানো অংশটাকে বলা রিপোর্টেড স্পিচ বা বক্তার উক্তি। রিপোর্টেড স্পিচের বাইরে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের আগের অংশকে বলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং পরের অংশকে বলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা এই পর্যন্ত চেনা শেষ। এখন দেখো পারসন পরিবর্তন, আমি ন্যারেশন সবকিছুই করলাম, পারসন চেঞ্জ করলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমি 0 পাবো। যেমন দেখো কোন পারসন কি করতে হবে সেটা, যেমন তিনটে উদাহরণ দিয়ে একটু বোঝায় দেই। একটা লিখছি হি সেড টু মি I have finished the work. She said to me
You were making tea. Robin said to Corinne, he has done the sum. The man said to the boy, we are mortal. দেখো আমরা আগে পার্সনটা চিনে নেই, আগে বলে নেই। দেখো ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় তা নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। যেমন দেখো হি সেড টু মি আই হ্যাভ ফিনিশড দ্য এটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ যেন কোনটা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আগে তো বলছি যে ইনভার্টেড কমা দ্বারা যার অংশটুকু থাকবে ওটাই হলো আমার রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেখো কি আছে, আই কোন পারসন, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন তাহলে নির্ভর করবে কার উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। অর্থাৎ আই এখানে হি আছে, হি হয়ে যাবে, সি থাকলে সি হয়ে যেত, দে থাকলে দে হয়ে যেত। আমরা লক্ষ্য রাখবো ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় উক্ত ফার্স্ট পারসন নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। আবার যদি তোমার সেকেন্ড পারসন যদি থাকে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, যেমন ইউ আর মেকিং টি, ইউ আমার কোন পারসন, সেকেন্ড পারসন। যদি আমার সেকেন্ড পারসন থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় নির্ভর করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। এই সেকেন্ড পারসনটা যদি তোমার এখানে সাবজেক্ট হিসেবে থাকে, এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। যদি সেকেন্ড পারসন পসেসিভ কেস হিসেবে থাকে, এই অবজেক্টটাকে আমার পসেসিভ কেস করে নিতে হবে। যদি আমার অবজেক্টিভ কেস হিসেবে থাকে তাহলে অবজেক্টিভ কেস হিসেবে বসবে। তবে লক্ষ্য রাখতে হবে সেকেন্ড পারসন থাকলে নির্ভর করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। আর যদি থার্ড পারসন থাকে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন থাকে, যেমন এখানে হি আছে, যদি সি থাকতো অথবা ইট থাকতো অথবা দে থাকতো, যদি থার্ড পারসন থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যা আছে তাই থাকবে, অর্থাৎ থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না। আমি এটা দেখো আবারও বলে দিচ্ছি যে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় তা নির্ভর করবে রিপোর্টিং সাবজেক্টের উপর। সেকেন্ড পারসন তাহলে নির্ভর করবে অবজেক্টের উপর। থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না। এখানে একটা নোট আছে দেখো, উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও, আমরা জানি উই ফার্স্ট পারসন, এই উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও যদি যখন উই দ্বারা মানব জাতিকে বোঝাবে তখন উই এর কোনো চেঞ্জ হবে না, উই থাকবে। যেমন দা ম্যান সেড টু দি বয়, লোকটি বালকটিকে বলল আমরা মরণশীল। কারা মরণশীল? মানব জাতি মরণশীল। তাহলে উই দ্বারা এখানে মানব জাতিকে বোঝাইছে, তখন উই এর কোনো চেঞ্জ হবে না, উই তোমার উই থাকবে। এই হলো আমার পারসন পরিবর্তন। এখন যদি তোমার নিয়মে যাই, নিয়মে দেখো একটা জিনিস আমি শর্টে যদি লিখি, তোমাদের নোটেও দিছি, অনেকে হয়তো বুঝি প্রথম দিকে বুঝি নাই, পরে যখন ক্লাসে পড়াইছি হয়তো তখন অনেকে বুঝছি। যে আমি যদি এখানে লিখি দেখো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থেকে
রিপোর্টেড স্পিচ ডট ডট থাকলে ডট ডট করতে হয়। দেখো আমি তোমাদের এখানে কি লিখলাম, রিপোর্টিং বার পাস ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট হলে ডট ডট করতে হয়। অর্থাৎ কি কি করতে হয়, কিভাবে বুঝবো? দেখো নিচে একটা ছক আছে। এখন যদি আমি বলি তোমাদের ছকে যেমন বাম পাশে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, ডান পাশে পাস্ট ইনডিফিনিট, সংক্ষেপে তোমাদের বলতেছি রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়। রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। শ্যাল অবলিক উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ হ্যাড, উড হ্যাভ থাকলে উড হ্যাভ হ্যাড। তবে মাস্টের এখানে দুইটা ব্যতিক্রম আছে। তোমাদের যদি বলি, দেখো এই নিয়মটা বুঝছো কিনা বলো, যে রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট হলে ডট ডট করতে হয়। তোমাদের ছকে যেভাবে আছে এটা মাথায় রাখবা, যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স হলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ, শ্যাল অবলিক উইল হলে উড, ক্যান হলে কুড, মে হলে মাইট, শুড হ্যাভ হলে শুড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হলে উড হ্যাভ হ্যাড, মাস্ট থাকলে হ্যাড টু। তবে এই মাস্টের দুইটা নোট আছে এখানে, যদি তোমাদের দেই যে ফাদার said to his son, comma, you must obey your parents. Father said to his sons, you must obey your parents. Article lekhe, he said we must leave the place, leave the house if the rent is increased. দেখো সাধারণ অর্থে মাস্ট থাকলে হ্যাড টু, তবে এখানে ব্যতিক্রম যেটা বলে নেই, ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট অবি ইওর প্যারেন্টস। যদি মাস্ট দ্বারা তোমার চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তবে মাস্টের কোনো চেঞ্জ হয় না। যেমন ফাদার সেড টু হিজ সন ইউ মাস্ট অবি ইওর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার বাবা মাকে মান্য করবে বা তোমার শিক্ষকদেরকে মান্য করবে। আমি যদি আমার বাবা মাকে ভরণ পোষণ না করি, আমার বাবা মাকে মান্য না করি, আমার শিক্ষকদেরকে যদি মান্য না করি, নিশ্চিত আমার সন্তান আমাকে করবে না। এই জন্য মাস্ট দ্বারা যখন চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে তখন মাস্টের কোনো চেঞ্জ হবে না, মাস্ট মাস্টই থাকবে। আবার ফার্স্ট পারসনে মাস্ট দ্বারা, যেমন উই কোন পারসন, ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনে মাস্ট দ্বারা যখন ভবিষ্যৎ কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাবে তখন মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বসবে। যেমন দেখো হি সেড, সে বলল, উই মাস্ট লিভ দ্য হাউস, আমরা অবশ্যই বাড়িটা ছেড়ে দিব, ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড, যদি বাসা ভাড়া বৃদ্ধি করা হয়। সাপোজ আমি যে বাসায় থাকি, সে আমাকে বললো যে আগামী মাস থেকে আপনাকে বাসা ভাড়া বাড়িয়ে দিতে হবে। তখন আমি বললাম যদি আপনি বাসা ভাড়া বাড়িয়ে দেন তাহলে আমরা বাসাটা ছেড়ে দিব। যদি এইরকম করে যে ফার্স্ট পারসনে মাস্ট দ্বারা ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝানো হয় তবে মাস্টের পরে টু হ্যাভ টু বসবে। তাছাড়া মাস্ট থাকবে সাধারণ অর্থে আমার হ্যাভ টু বসবে।
দেখো চিরদিন বাধ্যতা বোঝালে মাস্ট মাস্টই থাকবে। তো আমি যদি লিখি ফাদার told his son কমার পরে that he was a second person object of son, তো he must obey your আছে হয়ে যাবে his parents। আর এটা যদি লিখি দেখো he said কমার পরিবর্তে that we আছে ফার্স্ট পারসন বিভাগের সাবজেক্ট হয় হি হয়ে যাবে দে, মাস্টের পরিবর্তে would have to, they would have to leave the house if the rent is increased আছে হয়ে যাবে was increased, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আগামী ক্লাসে পরে থেকে দেখা হবে, অর্থাৎ নৈকট্যবাচক শব্দগুলোকে কিভাবে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয় এখান থেকে আবার আগামীকাল শুরু করবনি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।